জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস। আমরা দীর্ঘদিনের প্রচেষ্টায় যেই 21শে আগস্টের যেই মামলায় আপনারা জানেন যেই মামলায় দণ্ড ছিল আপনার বিচারিক আদালত থেকে সমস্ত আসামিদেরকে খালাস দেওয়া হয় এবং আজকে আপিল সরকার রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে। অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায় খালাসের যে রায় সেটা বহাল আছে। কাজেই আমি বলবো যে আমি গর্ব অনুভব করি আমার সুপ্রিম কোর্ট নিয়ে, আমার হাইকোর্ট বিভাগ এবং আমার অ্যাপেলেট ডিভিশন নিয়ে, যে এখানে ন্যায়ের দণ্ড, এই ন্যায়ের মানদণ্ড আজকে আবার তারা উঁচু করে ধরলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আর এই মামলা সঠিকভাবে তদন্ত করে নাই বলে হাইকোর্ট বিভাগ যে অবজারভেশন দিয়েছিল নতুন করে আবার পুনঃতদন্তের, সেটা আজকে আমরা শর্ট অর্ডারে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় যেটা পড়ে শোনালেন, আমরা যেটুকু অনুধাবন করতে পেরেছি যে এটা রাষ্ট্রের কাজ, এটা বিচার বিভাগের কাজ না, ঠিকই, কারণ এটুকু এক্সপান্স করা হয়েছে। আর নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না, তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। কাজেই আমরা বলতে পারি তার জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই। আমরা আবারও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরগুজার করছি এবং আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ চিত্তে আদালতের এই রায়কে আমরা স্মরণ করছি। এবং আমি বাংলাদেশের একজন আইনজীবী হিসাবে আমার সুপ্রিম কোর্ট নিয়ে আমি গর্ব অনুভব করি যে আবার প্রমাণিত হলো যে আইনের শাসন আছে আর বিনা বিচারে অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া যাবে না, এটা আবার প্রতিষ্ঠিত হলো এবং এই ধারাবাহিকতা যেন বজায় রাখে। 164 ধারার জবানবন্দি মরহুম মুফতি হান্নান সাহেবের জবানবন্দির উপরে এই টোটাল মামলাটা ছিল। কিন্তু আজকে মাননীয় প্রধান বিচারপতি যখন রায় পড়ে শোনালেন সেখানে উনি বলেছেন যে যা একজন ফাঁসির আসামি অন্য মামলায় সিলেটের আনোয়ার চৌধুরী সাহেবের উপরে যে গ্রেনেড অ্যাটাক হয়েছিল সেই মামলায় তখন তার ফাঁসি ছিল, সেখান থেকে এনে তাকে এই যে 164 করা হয়েছে দ্বিতীয়বার এবং এই সেকেন্ড কনফেশন, এটা আইনত গ্রহণযোগ্য না। এবং এখানে সবচেয়ে বড় কথা যেটা স্বতঃস্ফূর্তভাবে করা বা ভলান্টারিনেস, যেটা এই মামলায় উনি বলেছেন শুধু মুফতি হান্নান না, অন্য একটাও ভিতরেও ওনারা ভলান্টারিনেস খুঁজে পান নাই, অর্থাৎ এগুলো স্বেচ্ছায় তারা করেননি। কাজে স্বেচ্ছায় যদি না করে তাহলে সেই স্বীকারোক্তির কোনো মূল্য নাই। যে অবজারভেশনগুলো আজকে আদালত দিয়েছেন তার মধ্যে প্রধানতম অবজারভেশন হলো যে কনফেশনগুলো করা হয়েছিল স্বীকারোক্তিমূলক জবানবন্দি, 12টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি। আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়, এগুলোকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করেননি। তার মধ্যে কয়েকটি কারণ বলেছেন। একটি কারণ বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। দ্বিতীয় কারণ বলেছেন যে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করার আগে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশে তাদেরকে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়নি, তাদেরকে নেওয়া হয়েছিল টিএফআই সেলে, টাস্ক ফোর্স ইন্টেলিজেন্সে, কোনো আইনি স্যাংশন করা ছাড়াই, কোনো বিচারিক আদেশ ছাড়াই। আরেকটি বলেছেন একদিনে 3টা কনফেশন রেকর্ড করা হয়েছিল। একই ম্যাজিস্ট্রেট একদিনে 3টা কনফেশন রেকর্ড করেছেন, যা প্রতিটা কনফেশন 36 পৃষ্ঠা। আদালত সেটাও বলেছেন যে এটি আইন দ্বারা কখনো স্বীকৃত নয়। ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন। আজকে সর্বোচ্চ আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব নির্দোষ এবং তিনি খালাস পেয়েছেন। পাশাপাশি এইটাও এস্টাবলিশড হয়েছে শেখ হাসিনা ওয়াজেদ প্রকৃত অর্থে আইবি রহমান সহ যারা আনফরচুনেটলি মৃত্যুবরণ করেছেন তাদের বিচার শেখ হাসিনা চায়নি। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। আমরা মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, জনাব তারেক রহমান সাহেব ন্যায় বিচার পেয়েছেন। আমরা বিএনপির পক্ষ থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।